আসসালামু আলাইকুম। অনুসন্ধান চারপাশে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আশরাফুল ইসলাম আলামিন। আজকের বিষয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য খাতে অনিয়ম আর দুর্নীতির চিত্র। চলুন প্রথমে আমরা আপনাদের দেখাতে চাই শিবগঞ্জ উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম আর দুর্নীতির চিত্র। অনিয়ম আর দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছে শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এ যেন দেখার কেউ নেই। রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষ নিরুপায়। এমনই এক ঘটনা ঘটেছে শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে 4 জন ডাক্তার শিবগঞ্জ হাসপাতালে নিয়মিত রোগী দেখেন না। অভিযুক্ত সেই সব ডাক্তারদের নাম ও বায়োমেট্রিক হাজিরা তুলে ধরা হলো। 1. ডক্টর মোহাম্মদ মামুন কবির, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন। 2. ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিও। 3. ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি। 4. ডক্টর আতিয়া ইসলাম, জুনিয়র কনসালটেন্ট শিশু। তারা প্রাইভেট ক্লিনিকগুলোর মতো করে ব্যবহার করে শিবগঞ্জ হাসপাতালকে। তারা তাদের ইচ্ছে মতো হাসপাতালে আসে এবং তাদের ইচ্ছে মতো রোগী দেখে। চলুন এবার সেই ভিডিওটি দেখে আসি। কোনটা করছেন আপনি? 17 কি নাম? কি নাম? ইয়া সিস্টার? মামুন কবির। কেউ আছে? আসসালামু আলাইকুম। আপা ইয়া স্যার আছে কি মামুন কবির? না আজকে আসে না, হ্যাঁ ও তো কালকে আসছিল, আবার কালকে আসবে, রবিবার করে আসে না। রবিবার করে আসে না, না? শনিবার, সোমবার আর বুধবার আসে। শনিবার সোমবার আর বুধবার। কটা থেকে কটা পর্যন্ত থাকে মানে শিশু বিশেষজ্ঞ তো না না ইয়া মেডিসিন 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 কনসালটেন্ট। এই যে 10টার আগে আসে, 10:30 থেকে এই যে 1টা পর্যন্ত। একটা পর্যন্ত থাকে জি। ট্রিটমেন্ট করাতাম কালকে আসে। কালকে 10টায়। আগে আসতে হবে, মানে রেফার নিয়ে আগে তাড়াতাড়ি না দিলে আবার মানে 45টা যদি হয়ে যায় তখন 8টা টিকিট জমা নেই। তাহলে আজকে রেফার করে রেখে দেন টিকিট কেটে, কালকে তাড়াতাড়ি জমা দিতে পারবেন। এই অভিযুক্ত 4 ডাক্তার তারা সবাই সপ্তাহে 3 দিন শিবগঞ্জ হাসপাতালে রোগী দেখেন এবং সপ্তাহের বাকি 3 দিন তারা বাইরে বিভিন্ন ক্লিনিকগুলোতে রোগী দেখে থাকেন। এমন অবস্থায় শিবগঞ্জ হাসপাতালের রোগীদের দুর্ভোগের শেষ নেই। আমরা ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলে জানতে পারি ডাক্তারেরা খুব অল্প সময়ের জন্য হাসপাতালে থাকেন এবং অল্প সংখ্যক রোগী দেখেন। এ নিয়ে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ এক অসহায় অবস্থার মাঝে রোগীকে চিকিৎসা না করেই বাসায় নিয়ে যেতে হয় রোগীর স্বজনদের। এই অসহায় রোগীদের আহাজারি যেন দেখার কেউ নেই, শোনারও কেউ নেই। হাসপাতালের রোগীদের অভিযোগ এর ভিত্তিতে অভিযুক্ত 4 ডাক্তারের সাথে সরাসরি তাদের বক্তব্য জানতে চাইলে তারা কেউই বক্তব্য দিতে রাজি হননি। অভিযুক্ত 4 জন ডাক্তার বলেন তাদের অভিযোগ এর বিষয় নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলবেন। এ বিষয় নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার সায়রা খানের বক্তব্য জানতে চাইলে তিনিও বক্তব্য দিবেন না বলে সাফ জানিয়ে দেন। অনুসন্ধানে আরও উঠে আসে নাম বলতে অনিচ্ছুক হাসপাতালে কর্মরত কয়েকজন ব্যক্তি জানান অভিযুক্ত 4 জন ডাক্তারের অনিয়ম এর পিছনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার সায়রা খানের হাত রয়েছে। তারা আরও বলেন এই অভিযুক্ত 4 জন ডাক্তারের কাছ থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নেন। তার বিনিময়ে এই অভিযুক্ত 4 ডাক্তারকে অনিয়মের সুযোগ করে দেন। ডাক্তারদের এই অনিয়মের বিষয়ে হাসপাতালের সবাই জানলেও
কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারে না। শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য ও পপা কর্মকর্তা ডাক্তার সায়রা খানের অদৃশ্য ক্ষমতার করানো। চলুন এবার আপনাদেরকে শিবগঞ্জ হাসপাতালের অ্যাম্বুলেন্সের অনিয়ম আর দুর্নীতি সম্পর্কে দেখাই। আমাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে, শিবগঞ্জ হাসপাতালে একাধিক রোগীর সরকারি অ্যাম্বুলেন্সের চাহিদা থাকলেও শুধুমাত্র দিনে একবার একজন রোগী ব্যবহার করতে পারেন। বাকি রোগীরা এই সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবহার হতে বঞ্চিত হন। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিভিন্নভাবে অজুহাত দেখায়। তারা বলেন, সরকারি তেলের টাকার বরাদ্দ আসে না। বরাদ্দ না আসার কারণে পাম্পে লক্ষ লক্ষ টাকা বাকি আছে। তাই আমাদের প্রয়োজন মতো পাম্প থেকে তেল না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে দিনে একজন রোগীকে অ্যাম্বুলেন্সের সেবা দিয়ে থাকি। আমাদের অনুসন্ধানী টিম তথ্য অধিকার আইনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স সম্পর্কিত বিস্তারিত তথ্য চাইলে তারা আমাদের টিমকে বিভিন্নভাবে হয়রানি করে বিস্তারিত তথ্য গোপন রাখার জন্য। আমরা যেন অ্যাম্বুলেন্স সম্পর্কে তথ্য বাইরে প্রকাশ করতে না পারি সেই চেষ্টাই তারা করেছে। চলুন এবার দেখে আসি সে ভিডিও। হ্যাঁ, ও যে আমাকে একটা ফর্ম জমা দিতাম, তাই প্রতিষ্ঠানের জন্য তথ্য দিন। আচ্ছা, আপনি আমার ফর্মটা দেখেন, ফর্মটা দেখেন। বরাদ্দকৃত অর্থ আপনাদের নাই, এটা ডিজি থেকে পারমিশন নেই। বরাদ্দকৃত অর্থ দেখার এখতিয়ার নাই। আচ্ছা, আর এটার মধ্যে আমাকে একটু ধরাই দেন যে কোনটা কোনটা সমস্যা আছে, তাহলে সেটা ঠিক করে নেব। হ্যাঁ, আমার ট্রেজারির চালান তো আপনাকে নিতে হবে। আচ্ছা, আমি বলি আপনাকে, আমার কাছে আপনি চাইছেন এখানে কিসের জন্য? অ্যাম্বুলেন্সের আয় ব্যয়ের সকল হিসাব। আমি বলি, বলেন। আমার এই জায়গাটাতে আপনি আমাকে বলেন যে আমার এই জায়গাটাতে কোনটা সংশোধন করতে হবে, কোনটা আমার আয়ত্তের মধ্যে আর কোনটা আমার আয়ত্তের বাইরে, এটা আপনি আমাকে পরিষ্কার করে দেন, তাহলে আমি সে বিষয়টা আপনার সঙ্গে পরবর্তীতে যেন আমার। আপনি ম্যাডামের কাছে যান। আচ্ছা, আমি বলি আমার কাছে কথা না, আমি নেওয়ার আগে আপনি ম্যাডামের কাছে যান। আমি ওটা বলিনি, আমি বলি আমার কাছে। আর এখানে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, এগুলো জমা দিতে হয়ে গেলে ট্রেজারির চালানের কপি লাগে। ট্রেজারির চালানটা আপনি এর আগেরটাও দেন, এখনো দিচ্ছেন না। আচ্ছা, গেল। 2 নম্বর কথা হলো কি, যে আয় ব্যয়ের হিসাব নেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। আচ্ছা, আমি পরিষ্কার করি আপনাকে বিষয়টা। আপনি আমাকে শুধু, আমার যদি ভুল থাকে এখানে, আপনি আমাকে ভুলটা সংশোধন, মানে আমি সংশোধন হতে চাই, কারণ কিছু সময় তো কিছু নিয়মের ভুল থাকতে পারে। আমার যদি ভুল থাকে তাহলে আপনি পরবর্তীতে যেন আমার, আপনি যেমন ট্রেজারি চালানোর কথা বললেন, এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। আমি বলি আপনাকে, আমি যখন আপনার কাছ থেকে ফটোকপি চাইবো, তখন আপনাকে যে বিলটা হয়, মানে কাগজ খরচ বাবদ যে বিলটা, সে বিলটার জন্য আপনাকে আমাকে টাকা পরিশোধ করা লাগে। ওটা আপনারা আবার আমাকে চিঠি করবেন, চিঠি করানোর মাধ্যমে আমাকে সেটা দিতে হয়। কিন্তু আমি যখন আপনার কাছে ইমেলে চেয়েছি, তখন কিন্তু আপনাদের এটার জন্য আলাদা ট্রেজারি চালান কিন্তু লাগে না। কথাটা আমার বুঝতেছেন? আচ্ছা, এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে, এখানে যেমন বললেন যে আপনারা দিতে পারবেন না, আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটা ইয়াতে সিভিল সার্জন না ডিসি অফিস? ডিসি অফিসে নয়, কেউ না, একেবারে ডিসিতে। ও ডিজিতে। ওখানে এটাই হচ্ছে নিয়ম, যে আপনি সরকার অর্থ দিচ্ছে, সরকারি মাত্র সরকারের লোক, উনি পারবেন তাও চিঠির মাধ্যমে যে ওনাকে অডিট করার যদি অনুমতি দেন। আচ্ছা, তাছাড়া পারবেন না। তাহলে এই ফর্মের জন্য আপনারা তাহলে কিছু করতে পারছেন না? তারপর ম্যাডামের কাছে যান আপনি। না, আপনি যেহেতু দায়িত্বরত আছেন, আপনার কাছ থেকে জেনে নিলাম, তাহলে ওনার কাছে আর কি যাবো? না, তারপরে তো আপনার, আমি যদি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যেহেতু আছে, আচ্ছা, উনি কি বলছেন দেখুন। আচ্ছা, আপনি যদি, আমি এই বিষয় নিয়ে আর কিছু করতে চাচ্ছি না, তাহলে আসেন আসলে ভালো হয়। আপনি ভালো হয়, তা আমার কথা তো আপনি। না, আমার খারাপ লাগবে না, আপনি দেন। আচ্ছা, দেন। শুনুন আঙ্কেল, শুনুন, দেখুন, আমার কাছে কথা হচ্ছে যে যেহেতু আপনি আয় ব্যয়ের হিসাব একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অডিটকে পাঠায় যখন চিঠির মাধ্যমে, যে আপনারা ওই অনুযায়ী উপজেলাতে গমস্তাপুরে হোক, শিবগঞ্জে হোক, সদরে হোক, এগুলো আপনার অডিট করার ক্ষমতা দেওয়া হলো। আচ্ছা, এরকম চিঠি থাকা লাগে।
এ ব্যতীত সাধারণ মানুষ আমাদের এই তথ্য অধিকার আইনে আমরা সেটা চাইতে পারবো না। না, আচ্ছা ঠিক আছে। অর্থেরটা অন্যটা চাইতে পারে। আচ্ছা। অন্যটা হয়তো একটা কর্মচারী কতজন আছে বা কোনো আপনার এখানে ডাক্তার কতজন আছে সেগুলো পাইতে পারেন, কিন্তু অর্থের ব্যাপারে এটা হবে। কারণ আমরা এখানে যেহেতু আপনাদের এটা লিখেছি, যেহেতু অর্থের বিষয়টা এসছে, হ্যাঁ, অর্থের ভিতরে এসছে। যে- সরকারি বরাদ্দকৃত অর্থ প্রদানের হিসাব এবং অ্যাম্বুলেন্সের আয় ব্যয় হিসাব আচ্ছা, এটা দিলে আপনাদের এখান থেকে আয়ত্তের বাইরে। আয়ত্তের বাইরে। আচ্ছা ঠিক আছে। আমাদের অনুসন্ধানী টিমের হাতে একটি মেমো পৌঁছায়। সেই মেমোতে আমরা দেখতে পাই তেলের পরিমাণ লেখা রয়েছে, কিন্তু তেলের মূল্য লেখা নেই। এইভাবে কোনো মেমো লেখা হয় কি না সেটি আমাদের জানা নেই। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের অনিয়ম আর দুর্নীতির কথা স্বীকার করলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ কামাল। বলছি হ্যাঁ স্যার, ওরকমই একটা কাগজে স্যার এটা এখন তেলের জন্য তেলের বরাদ্দ সম্বন্ধে তেলের বরাদ্দ কাগজপত্র আপনারা পাবেন না, এটা হচ্ছে বাজেটের। কিন্তু অ্যাম্বুলেন্স কিভাবে চালায় ওনারা বন্ধ ছিল, অ্যাম্বুলেন্সের কার্যক্রম আমি জানি যে ওনারা প্রায় 7-8 মাস ধরে অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আপনার কথার পৃষ্ঠাতে আমি একটা কথা জিজ্ঞাসা করি। কথা হচ্ছে যে আমাদের মানে আমরা সাধারণভাবে যেটা বলি, কারণ আমরাও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আইনের লোকজনের সঙ্গে হয়তো যখন কথা বলি একটা জিনিস সম্পর্কে, যখন আমরা কাজে যাই তখন তো আমাদেরকে সেটা জেনে বুঝে কাজ করতে হয়, তাই না স্যার? যা জেনে বুঝে কাজ করতে হয়। কিন্তু তারা আমাদেরকে যেটা বলছে বা আমরাও যেটা অনুযায়ী দেখছি যে আমি যে তথ্য চাচ্ছি যে জায়গায়, সেখানে যদি আমার সরকারের ক্ষতি হয়, আমার দেশের ক্ষতি হয়, সে বা একজন আমি প্রশাসনের লোকের কাছ থেকে আমি একজন ব্যক্তির ইনফরমেশন চাইলাম, দেখা যাচ্ছে যে তিনি আসামি, আমার কাছে জানালে হয়তো বা সেই জিনিসটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ওনারা তথ্যগুলো উনারা গোপন রাখতে পারেন। কিন্তু যেগুলো সাধারণ বিষয়, আপনার এখানে একটা প্রতিষ্ঠানে সরকার একটা কোনো কিছু দিতে পারে, এটা স্বাভাবিক, তাই না? তো এখানে তো কারো কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির বিষয় কিন্তু কিছু না স্যার, এটা সরকারি, এর ব্যক্তিগত কোনো বিষয় না। তাহলে আমি যেহেতু কোনো ব্যক্তিগত তথ্য যেহেতু আমি চাইনি, এখানে জনগণের একটা জিনিস, সরকার যেহেতু সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে, তাহলে স্যার আমি তেলের বরাদ্দটা বা সরকার যেটা বরাদ্দটা দেয়, এটা তো যদি সরকার কম দেয় তাহলে তো আমরা তো সেটা বলতে পারি স্যার, নাকি যে না আমার এখানে আরো বেশি বরাদ্দের প্রয়োজন আছে, নাকি স্যার? আপনি আমাকে বলেন, প্রয়োজন তো অবশ্যই আছে। তাহলে আমরা কেন সেটা বরাদ্দটা পাবো না স্যার? মানে আমরা জানতে কেন পারবো না স্যার? এটা 2024-এর জানুয়ারি থেকেই তেলের বরাদ্দ নাই কোন উপজেলায়। আচ্ছা নাই স্যার, সেটা সমস্যা নাই, আমরা প্রয়োজন যদি হয় স্যার। শিবগঞ্জ 17 লাখ টাকা বাকি। ঠিক আছে স্যার, সরকার দিচ্ছে না বলে হ্যাঁ, নাচল 13 লাখ টাকা বাকি। এই আমাদের 250 শয্যা বিশিষ্ট হসপিটাল প্রায় 19 লক্ষ টাকা বাকি দিয়ে তেলের মালিকরা বললো যে আমরা দিব না। হ্যাঁ, এত বাকি কেন দেবে? তারপরে বরাদ্দ আসতো 10 লাখ টাকা করে, যেটা আপনার বছরে 3 কিস্তিতে আসতো। আচ্ছা, 10 লাখ করে। হ্যাঁ। প্রচুর চাপ। হ্যাঁ, তো শেষ পর্যন্ত পাওয়া গেল কত করে? 6 মাসেও 3 লাখ। চলবে কি করে? না স্যার, আমি আমার জায়গায় আমি কিন্তু স্যার আমি দুটোই বলেছি যে একটা জিনিস যদি সমস্যা থাকে তাহলে আমরা তো সে সমস্যাটা তুলে ধরতে পারি, নাকি স্যার? না বলেন? এই তো আমি 10 মিনিট পরে আমি তো সমস্যাটা তুলে ধরতে পারি স্যার, তাই না? বা আমার মতো যারা আছে তারাও তো সেটা বলে নাই, ম্যাডাম বলে নাই না, আমাকে আমার ফর্মটা রিসিভই করেন নাই। আমার কাছে কথা হচ্ছে উনি যদি আমাকে দিতেন, দাঁড়ানোর পর আপনি যেভাবে আমাকে বিষয়টা খুলে বললেন, এটা থাকতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা সবারই, এটা থাকতেই পারে স্যার। আমি কিন্তু তেলের জন্য আউটসোর্সিং ড্রাইভারদের চাকরি নাই। গাড়ি তো চলবে না তেল ছাড়া। এখন স্যার গাড়ি চলবে না, সে তো আনন্দ। ঠিক আছে। আচ্ছা যাই হোক স্যার, এখন কথা হলো যে আমি যেভাবে চেয়েছি এটা আমি আইন বহির্ভূত কোনো কিছু বলি নাই, নিয়মের মধ্যে বলেছে। আপনি ওনাকে দিতে বলেন, আপনি আছেন যেহেতু, আপনার সঙ্গে আপনাকে আমি যথেষ্ট সম্মান করি স্যার। আমি যেটা বলি, আপনি দিছিলেন কি জিনিস আমি একটু করে দেখি এটা আবার। আমি বলেছিলাম 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারি বরাদ্দকৃত টাকার পরিমাণ সমস্যাটা অন্য জায়গায় ফেলে দিয়েছেন। 1 বছর থেকে তো তাও হয়তো আপনার হয়ে গেছে কি এখন 19 সাল থেকে উনি আছে, এবার 5 বছরের আপনি হিসাব চাইছেন। হ্যাঁ, আমার নারী নক্ষত্র সাহেব এতে ঝামেলায় ফেলে দিচ্ছেন। স্যার
ডাকে ওই লোক কেন 19 সাল থেকে ঘন্টা নাই 19 সাল থেকে 24 খবর কেড়ে দিচ্ছেন। এটা জানি না। স্যার আমি সেদিন কিন্তু আপনাকে একটা কথা বলেছিলাম। না না কথা তো দিবেন। আমার সিল নিতে বলেন, হ্যাঁ সিল নিতে বলেন, হ্যাঁ এখন স্যার পরামর্শ দেন, আপনিও বুঝতে পারছেন যে বুঝতে পারছি। সেদিন আমাকে বললাম তো নিয়ে মানে অনেক কিছু বললো, যেগুলো আসলে তেলের বরাদ্দ বা এগুলি, তারপরে আপনার এগেনস্টেও আবেদন করছে। এটা হ্যাঁ আমি যেটা বলেছি, আমি যে আমার পত্রিকার কিন্তু এতটা মন মেজাজ খারাপ হতো না। হ্যাঁ তা ওটাও বললো। 9 তারিখেও তো মানে বিষয়টা আছে এমন যে না 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 সমস্যা নেই, সমস্যা নেই, ডোন্ট কেয়ার। আমি কিছু জোর গলায় কিছু বলতে পারবো না। আমাদের নতুন সিভিল সার্জনের অর্ডার বৃহস্পতিবারের মধ্যে হয়ে যাচ্ছে। নতুন স্যার আসলে তখন আপনাকে ইন্ট্রোডিউস করাই দিব। স্যারের একটা সমস্যা আছে আপনার সঙ্গে। চলুন দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে আমরা দেখাবো গোমস্তাপুর উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের অনিয়ম এবং দুর্নীতির চিত্র। গোমস্তাপুর হাসপাতালের বিরুদ্ধে একের পর এক অভিযোগের শেষ নেই। সূত্র বলছে গত 11/1/2025 তারিখ বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল মাই টিভিতে প্রকাশিত নিউজটি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় আয়ান নামে 16 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স আম্বিয়া মুজিদা আমিনার বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগ তুলে নার্সদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর স্বজনরা। এই ঘটনায় শিশুটির বাবা আমিন বাদী হয়ে চিকিৎসা সেবায় অবহেলার অভিযোগ এনে নার্সদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কেউ নার্সরা ভালোভাবে দেখছে না, সবাই কিন্তু অবহেলাই করছে। কারণ এখানে নতুন মেডিকেল, সবাই ভাবছে যে হ্যাঁ এখানে আসলে হয়তো চিকিৎসাটা ভালোভাবে আমরা পাবো, কিন্তু সেটা তো পাচ্ছে না কেউ। কর্মরত নার্সদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের সাপেক্ষে উক্ত নার্সদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আবারও সূত্র বলছে গত 4/2/2025 তারিখ বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে প্রকাশিত নিউজটি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার সরবরাহের টেন্ডার গ্রহণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে চতুর্থ দরদাতা কাজ পেয়েছেন। বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ, দুর্নীতির পাশাপাশি খাটানো হয়েছে রাজনৈতিক প্রভাব। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্সের রোগীদের জন্য বছরব্যাপী খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা হয় গত 4 ডিসেম্বর। ইজিপি পদ্ধতিতে আহ্বান করা টেন্ডার খোলা হয় 22 ডিসেম্বর। দীর্ঘ সময় নেয় টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কথা ওঠে তখনই। এবার অভিযোগ, 7 জন ঠিকাদার দরপত্র দাখিল করলেও সর্বনিম্ন দরদাতা কাজ পাননি। শর্ত ও নিয়ম ভঙ্গ করে দেয়া হয়েছে চতুর্থ দরদাতাকে। তিনি বিএনপির রাজনীতি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিয়েছেন। 4 দিনের সম্ভব বা 1 সপ্তাহ করা সম্ভব, সেটা প্রায় 1.5 মাস যাবৎ টেন্ডারটা উনি ডিলে করেছে। সুষ্ঠু তদন্ত হোক, তদন্তের মাধ্যমে নিয়ম অনুযায়ী ইজিপি থেকে আবার পাঠাক, সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী যে পাবে তাকে দিক। তবে অভিযোগ অস্বীকার করছেন কাজ পাওয়া ঠিকাদার। এটাতে আপনার অত বড় কাজ নেই, সেবামূলক কাজ, রাজনীতি করি বিধায় সেবা করতে গেছি ওখানে। এই ঘটনায় বিব্রত বলে জানান স্থানীয় বিএনপি নেতারা। তারেক রহমান সহ সকল শীর্ষ নেতাদের নির্দেশনা, সামনে দলকে সংগঠিত করতে এবং চাঁদাবাজি এবং টেন্ডারবাজি থেকে আমাদের সরে আসতে হবে। ঠিকাদার চূড়ান্তের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন সব নিয়ম মাফিক হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বা রাজনৈতিক যে পরিবার বলেন, সেটা কিন্তু আসলে এখানে বিবেচ্য বিষয় না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার আমাদের অনুসন্ধান চারপাশে টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে অনিয়মের চিত্র। এই হাসপাতালে 5 জন ডাক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এই 5 জন অভিযুক্ত ডাক্তার, তারা কেউই রোগীদের সপ্তাহে 6 দিন চিকিৎসা প্রদান করেন না। তারা সপ্তাহে 2 থেকে 3 দিন চিকিৎসা প্রদান করেন। এই অভিযুক্ত 5 জন ডাক্তারের নাম ও বায়োমেট্রিক হাজিরা
তুলে ধরা হলো। 1. ডক্টর জিনাত আরা হক, জুনিয়র কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ। 2. ডক্টর মাহবুব আলম, জুনিয়র কনসালটেন্ট, সার্জারি। 3. ডক্টর শারমিন মাসুদ, জুনিয়র কনসালটেন্ট, শিশুরোগ। 4. ডক্টর মোহাম্মদ রুস্তম আলী, জুনিয়র কনসালটেন্ট। 5. ডক্টর মোহাম্মদ আসিফুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট, মেডিসিন। দর্শক শ্রোতা, আমি চেষ্টা করেছিলাম গোমস্তাপুর উপজেলার পঞ্চাশোজ্য বিশিষ্ট হাসপাতালের অভিযুক্ত সেই 5 জন ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলার জন্য, কিন্তু তারা কেউই আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাননি। দর্শক শ্রোতা, চলুন এবার দেখে আসি হাসপাতালের অনিয়ম দুর্নীতি বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদের বক্তব্য। কথা হলো যে মনে করেন আমাদের এখানে যে ডাক্তার বলেন বা কনসালটেন্ট বলেন যে সপ্তাহে 3 দিন করে আসতেছে, হ্যাঁ, এদেরকে কিন্তু সপ্তাহে 6 দিন করে আসা নিয়ম যে কোনো হিসাব। কিন্তু এটা অধিদপ্তর পর্যন্ত জানে যে এই যে আমার পোস্টের লেভেল তাদের লেভেল কিন্তু সমান, তাদেরকে কোনো যদি পানিশমেন্ট দেয় বা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিতে পারে। পানিশমেন্ট কি? পানিশমেন্ট বলে যে এখান থেকে সরাই দিই, ওদের আবার সুবিধা। ওরা কিন্তু ফাঁকি কেন দেয়? ওরা ফাঁকি দেয় এই কারণে যে আমাকে এখান থেকে সরাইতে পারলে সুবিধা, ওদেরকে যদি সরাই দেয় তাহলে ওদের জন্য লাভ। আমরা এবার কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন এর সাথে, কিন্তু তিনি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে চান না। কেন চান না? চলুন এবার দেখা আসুন দর্শক শ্রোতা। ঠিক আছে, আমি দিচ্ছি না এই কারণে যে আমার ডিরেক্টর স্যারও নতুন, আর আমি এখানে অস্থায়ী, 1.5 মাস ধরে আমি এটা করছি। তো আমি একটা সিদ্ধান্ত যদি দিই, উনি আমার সিনিয়র, 5 বছরের সিনিয়র, হ্যাঁ, বয়সেও 5 বছরের সিনিয়র, আবার চাকরি ক্ষেত্রেও ইএচপিও হিসাবে উনি আমার সিনিয়র। এখন আমি জুনিয়র হিসাবে তাকে যদি বলি যে আপনি দিয়ে দেন, এই কথাটাও কিন্তু খারাপ দেখায়, যেমন যে কামাল আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিল। ঠিক আছে, আমি কথা বলছি, ওনার মনোভাবটা শুধু আপনাকে বললাম যে ডোন্ট কেয়ার। কিসের ভিত্তিতে ডোন্ট কেয়ার? আগে না হয় ছিল একটা সাপোর্ট, এখন কেউ নাই, বুঝতে পারছেন? এখন কিন্তু সময়টা এমন যে নিজের জব নিজে রক্ষা করতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে। এখন আপনাকে কেউ এই আগে যেমন লিডাররা বাঁচাইছে ফোন দিয়ে, এখন কিন্তু কেউ লিডার আপনার পিছনে কেউ নাই, যে লিডার আপনাকে সুপারিশ করতে হবে সে ধরা সেটাই। 19 সালের পরে আসলো 20 সালে করোনা। এই করোনাকে পুঁজি করে এক শ্রেণীর ডাক্তার মহল থেকে শুরু করে এই প্রশাসন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা ডেফিনেটলি আপনারা জানেন। হ্যাঁ, জানি। ঠিক আছে, এখন এর সাথে কারা কারা রিলেটেড, কেউ কিন্তু আপনাকে ছায়া না দিলে আপনি বাতাস পাবেন না, এটা কিন্তু ঠিক আছে, অক্সিজেন পাবেন না। এই অক্সিজেনের মদতদাতার ইয়াতে এই 2.5 বছর আমার মেডিকেলের কোনো ক্ষেত্রে কোনো অডিট হয় না। অডিট না হওয়াতে এরা বেঁচে গেছে। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের সব কিছু তুলে ধরতে। দর্শক শ্রোতা, অনুসন্ধান চারপাশে অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আছি আপনাদের পাশে, আমরা জানতে চাই, জানাতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দৈনিক বঙ্গ সংবাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।